সুপ্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ প্রযোজনায় চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহানশা রাসেল। চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী বা 50 বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীন সরকার কর্তৃক আয়োজিত বিশেষ ড্রোন প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ থেকে একদল তরুণ সম্প্রতি চীন সফর করে এসেছেন। তাদের মধ্যেই দুজনকে আমরা পেয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে, যারা আজকে অতিথি হয়ে আছেন। তারা আলোচনা করবেন তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং অর্জিত জ্ঞান নিয়ে। সুপ্রিয় দর্শক, পরিচয় করে দিয়ে তাদের সঙ্গে আমার সঙ্গে আছেন এই প্রশিক্ষণ দলের কোঅর্ডিনেটর নুরুর রহমান বাচ্চু। আমার সঙ্গে আরও আছেন খন্দকার জুবায়ের হাসান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে নুরুর রহমান, আপনার কাছে আসতে চাই, চীন সফরের এই অভিজ্ঞতাটা কেমন ছিল? 1 মাসের এই সফর কেমন কাটলো? চীন সফর অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমার জন্য এটা খুবই রোমাঞ্চকর। এই জন্য তার কারণ এটা ছিল আমার জন্য প্রথম চীন সফর। এর আগে আমি কখনো চায়নাতে ভিজিট করি নাই। সেই ক্ষেত্রে একটা নতুন জায়গা, নতুন সংস্কৃতি, চায়নার বর্তমান অবস্থা, প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে খুব উপভোগ্য একটা ভিজিট ছিল বলা যায়। আপনারা তো ড্রোন শো প্রশিক্ষণের জন্য সেখানে গিয়েছিলেন, আপনারা প্রশিক্ষণ নিয়েছেন। সেখানকার সবচেয়ে চমৎপ্রদ দিকটা কী ছিল এবং এই প্রশিক্ষণের আসলে কার্যক্রমটা কেমন ছিল? কি কারণে, কিভাবে হলো? গত পয়লা বৈশাখে আমাদের একটা প্রোগ্রাম ছিল সংসদ ভবনের সামনে। তো সেখানে চায়না এমবাসি থেকে প্রস্তাব করা হয় যে আমরা একটা ড্রোন শো আপনারা এখানে করতে পারেন। ড্রোন শো সেটা আবার কেমন, আমাদের কাছে তো আমাদের কাছে কেন, ওয়ার্ল্ডেই এটা একটা নিউ কনসেপ্ট। সবাই এক্সাইটেড যে ড্রোন শো এটা কেমন হয় বা আমাদের দর্শক কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। আমরা শুধু হোস্ট করেছি, বাকি সমস্ত সবকিছু আয়োজন চায়না এমবাসি থেকে করা হয়েছিল। সেজন্য তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা, ধন্যবাদ। চায়না এই প্রোগ্রামটা, ড্রোন শোটা প্রথমে যখন হয়েছিল তখন এটা দর্শকের গ্রহণযোগ্যতা, দর্শক কিভাবে রিয়াকশানগুলো দিল, সেটা একটা অত্যন্ত অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল আমাদের জন্য, মন্ত্রণালয়ের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য তো অবশ্যই। তখন মনে হলো এই ড্রোন শো যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে, বিশেষ করে আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে এখন যাচ্ছি, একটা রেভলিউশন হলো, একটা তারপর পরবর্তীতে একটা অস্থিরতা, আস্তে আস্তে সেটা কাম ডাউন হচ্ছে। সেক্ষেত্রে এরকম একটা ভিন্ন ধরনের উদ্যোগ, আমাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক চাপ রয়েছে একটা বড় আন্দোলনের, হাজার হাজার মানুষের মৃত্যু, সেখান থেকে বের করে আনার জন্য এরকম একটা প্রোগ্রাম খুব কাজে লাগতে পারে। সেই হিসাবে আমরা এমবাসিকে, আমাদের এই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে এই ড্রোন শোটা আমরা আরও পরবর্তীতে আমাদের যে জুলাই বর্ষপূর্তির যে অনুষ্ঠানগুলো ছিল সেখানে 5টা স্পটে এটা করার জন্য একটা প্রস্তাবনা দেওয়া হয়। আচ্ছা, সেইভাবে পুরো বাংলাদেশের 5টা স্পটে বা জায়গায়, চট্টগ্রাম, এখানে কয়েকটা জায়গা ছিল, চট্টগ্রাম, রংপুর, যদিও রংপুরেরটা করা সম্ভব হয়নি, তারপর যাত্রাবাড়িতে, সংসদ ভবনের সামনে, আর হাতির ঝিল ওখানে একটা, এই কয়টা ছিল। তো রংপুরের কারণটা ভিন্ন ছিল। আর যাত্রাবাড়িতে সব কিছু আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু ওটা ওই দিন একটা প্লেন ক্র্যাশ হয় উত্তরা স্কুলে, যে কারণে ওটা পোস্টপোন করতে হয়েছিল আর কি। তো সব মিলিয়ে এটার পরে তখন সবাই রিয়েলাইজ করলো এইটার উপর একটা প্রশিক্ষণ হলে কেমন হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন প্রস্তাব করা হয়েছিল, চায়না এমবাসি খুব সহজেই সেটা অ্যাকসেপ্ট করে নেয়। আচ্ছা, তো সেইভাবে একটা 1 মাসের একটা প্রোগ্রাম। কতজন ছিল এই প্রশিক্ষণটি? এটাতে টোটাল 11 জন না, 11 জন পার্টিসিপেন্ট ছিল, আমাকে বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা। সেইভাবে এই 1 মাসের এই প্রোগ্রামটা চায়না একটা কোম্পানি, সেখানে আমরা গ্রহণ করি আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জনাব জুবায়েদ, আপনার কাছে আসতে চাই যে প্রশিক্ষণ নিতে গিয়ে কেমন লাগলো এবং এই যে নতুন একটা অভিজ্ঞতা,
আপনারা কেমন করে এনজয় করলেন বা টোটাল আপনার জার্নিটা যদি একটু বলেন। এটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ এটা আমার প্রথম দেশের বাইরে ট্যুরও ছিল, প্লাস চায়নাতে। এবং আমি যেহেতু টেক নিয়ে কাজ করি, তো প্রথম থেকে খুব এক্সাইটেড ছিলাম যে এখানে যাবো, নতুন একটা জিনিস শেখা হবে এবং ওরা কিভাবে কাজ করতেছে, ওরা কিভাবে পুরো শোটা করে, এটা শিখে আসলে আমাদের যে টার্গেট ছিল যাতে আমরা সেলফ সাফিসিয়েন্টলি বাংলাদেশে আমরা এরকম একটা শো করতে পারি। ওদের পুরো ট্রেনিংটা অনেক অর্গানাইজ ছিল এবং পুরো অভিজ্ঞতাটা খুবই আনন্দদায়ক ছিল। ড্রোনের বিষয়টা, এর আগে আমরা তো বাংলাদেশের যারা আছে আমরা তো সাধারণত ড্রোন চালাতে বা ড্রোন ফ্লাই করতে তেমনটা অভ্যস্ত না। অনেকেই আছে যে হয়তো বা নতুন সেই এই প্রশিক্ষণে নতুন সে ফ্লাই করতেছে ড্রোনটা, তো তারা কিভাবে রপ্ত করলো বিষয়গুলো? আচ্ছা, এটার ব্যাপারটা ছিল যে ড্রোন শোয়ের যে পার্টিকুলারলি এই সেগমেন্টটার যদি কথা বলি, তাহলে এটার আপনার ম্যানুয়াল ফ্লাইট একদমই কম। আপনার ফ্লাইট পাথ থেকে শুরু করে ডিজাইন পুরাটাই অটোমেটেড। আমি সফটওয়্যার এন্ডের সমস্ত পাথ সহ কলিশন ডিটেকশন সহ করে দিচ্ছি, তারপরে ও ফ্লাইটটা নিজে নিজে করছে সেমি অটোমেটেড একটা সিস্টেমে। তো এটার সাথে আগের যে ড্রোন ফ্লাই করার যে এক্সপিরিয়েন্স, এটা খুব বেশি ম্যাটার করেনি। তার মানে এখানে সফটওয়্যার জাতীয় প্রযুক্তি জ্ঞানগুলোকে আপনাকে নিতে হয়েছে। জি, আমরা যদি দুইটা পার্টে ভাগ করি, একটা ছিল সফটওয়্যার এন্ডের আর একটা হচ্ছে হার্ডওয়্যার এন্ডের। হার্ডওয়্যার এন্ডের ক্ষেত্রে আপনার ড্রোনের কনস্ট্রাকশন কীরকম হচ্ছে, কারণ শোয়ের জন্য যে ড্রোনগুলো ইউজ করা হয় এটার কনস্ট্রাকশন রেগুলার ড্রোনের থেকে একটু ডিফারেন্ট থাকে। তো এটার কনস্ট্রাকশন হার্ডওয়্যার লেভেলে কীভাবে কাজ করছে, প্লাস হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভিতরে কমিউনিকেশন যে মেথডটা এটা কীভাবে কাজ করছে, আর হচ্ছে আপনার ফুল সফটওয়্যারটার ব্যাপারটা। তো আসলে তিনটা পার্টে আমাদের আলাদা আলাদাভাবে নলেজ গেইন করতে হয়েছে। আমরা দেখেছি যখন সংসদ ভবনের ড্রোন ফ্লাই করেছিল চায়না প্রথমবার, তখন বিভিন্ন আলোকসজ্জায় বিভিন্ন রকমের থিম ফুটে উঠেছিল। এই জিনিসটা কিভাবে কাজ করে এখানে? আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের প্রাইমারিলি আপনার ডিজাইন সিলেক্ট করতে হচ্ছে, যে আমাদের আবার দেখা যায় যে ড্রোনের নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা সব ডিজাইন আসলে দেখাতেও পারি না। ড্রোনের নাম্বার, আবার কোথায় হচ্ছে ড্রোন শোটা এবং কতক্ষণ হচ্ছে, এই কিছু ক্রাইটেরিয়া মাথায় রেখে আমরা ডিজাইন সিলেক্ট করার পর সেই ডিজাইনটা সফটওয়্যার এন্ডে নিয়ে আমাদের আগে ড্রোন, ধরেন আমি একটা লাইন দেখাতে চাচ্ছি, লাইন বরাবর আমরা কিছু কিছু ড্রোন বসাবো। এভাবে ফুল ডিজাইনটা কমপ্লিট করার পর সেই পার্টটা আমরা পাঠাতে হচ্ছে ড্রোনের মধ্যে। ড্রোন নিজে নিজে ওই ফ্লাইটটা কমপ্লিট করছে, প্লাস কখন কোন লাইটটা জ্বলবে বা কীভাবে ডিজাইনটা দেখাবে সবগুলি প্রিডিফাইন অবস্থায় আমরা সফটওয়্যারে করে দিতে পারছি। যদি কোনো ইন্টারফারেন্স না হয় তাহলে শো অলমোস্ট সেমি অটোমেটেড ওয়েতেই চলবে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চায়না ফোকাস, RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন। চলে যাচ্ছি এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আমরা চলে যাচ্ছি আবারও আলোচনায়। কথা বলছিলাম ড্রোন প্রযুক্তি প্রশিক্ষণ এবং চীন সফরের অভিজ্ঞতা নিয়ে। জনাব নুরুর রহমান, আপনার কাছে আসতে চাই, এই যে প্রশিক্ষণ কর্মসূচিটা ছিল, এর সঠিক বাংলাদেশের ক্ষেত্রে সঠিক প্রয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ বা সুবিধার জায়গাগুলি কি কি? বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি বা শিল্পতে এটাকে কিভাবে ব্যবহার করা যায়, মানে প্রয়োগের জায়গাটাকে কি করা যায়, আপনি কি ভাবছেন? প্রয়োগের ব্যাপারটা আমার মনে হয় যে এখানে ডিজাইনটা ওইভাবে করা হয়েছিল যাতে এটা সাস্টেইনেবল হয়। যে ডিজাইনটা এরকম ছিল যে যাদের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, যারা পার্টিসিপেন্ট ছিল, তারা একটা বন্ড দিয়েছে যে তারা 2 বছর এই প্রয়োজনে যত রকমের সাপোর্ট, যদি আমরা ড্রোন শো করি তাহলে এখানে তারা পার্টিসিপেট করবে এবং তারা এই সার্ভিসটুকু তারা দিবে। সেইভাবে এই টোটাল ডিজাইনটা করা আছে। এখন এটা যদিও চায়নার টেকনোলজি এবং চায়নার টেকনোলজির কয়েকটা ভালো দিক, তার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট। সেটা হচ্ছে যে খুব অল্প অ্যারেঞ্জমেন্টে ওরা একটা বিশাল কিছু করে ফেলতে পারে, যেটা আমার ধারণা যদি এটা অন্য কোনো জায়গায় যদি এটা ইনিশিয়েটেড হতো, এত কম এলিমেন্ট দিয়ে, এত কম ইনপুট দিয়ে এরকম একটা ডিসপ্লে চিন্তা হয়তো বা তারা করতো না। হয়তো চায়না বলে এটা করেছে। এই কাজটা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তো এটা সম্ভব না। তার কারণ 2-3 হাজার ড্রোন পারচেজ করা এবং সেগুলো মেনটেনেন্স করা, এটা সরকারি উদ্যোগ তো অবশ্যই। তো সেরকম একটা পরিকল্পনা ছিল। এবং আপনি যখন শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে ছিলেন ওই সময়, তখন তাদের পরিকল্পনাটা কি ছিল, বা শিল্পকলার নিজস্ব কোনো প্ল্যান ছিল যে তারা নিজস্ব বিভিন্নভাবে শোগুলো করা, অ্যারেঞ্জ করা বা
এরকম কোনো পরিকল্পনা কি তাদের ছিল কিনা? এই পরিকল্পনা ছিল মন্ত্রণালয়ের। আচ্ছা, মন্ত্রণালয় এটা এক্সিকিউট করবে শিল্পকলা একাডেমির মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা এরকম ছিল। প্রথমে প্রশিক্ষণটা কমপ্লিশনের পরে মন্ত্রণালয় থেকে হয়তো ড্রোন কেনা হবে, এবং সেটা ড্রোন কেনার পরে মানে ওগুলো মেনটেনেন্স করা, ওগুলো থাকা, ওগুলো চার্জ, রিচার্জ, এভরিথিং শিল্পকলা একাডেমির মাধ্যমে করা হবে। এবং শিল্পকলা একাডেমির মাধ্যমেই পরবর্তীতে যেখানে ড্রোন শোগুলোর ডিসপ্লে হবে বা অনুষ্ঠানগুলো করা হবে, সেটা শিল্পকলা একাডেমি এই পার্টিসিপেন্টদেরকে সাথে নিয়ে কাজগুলো এক্সিকিউট করবে। এরকমই পরিকল্পনাটা ছিল। জি, ধন্যবাদ আপনাকে। জুবাইর, চীন ড্রোনের এই প্রযুক্তিগত ক্ষেত্রে চীনের উৎকর্ষতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ড্রোনের ক্ষেত্রে যেটা, যে ওরা যেই প্রযুক্তি নিয়ে কাজ করুক না কেন চেষ্টা করে যে হায়েস্ট অপটিমাইজ ওয়েতে যাওয়ার। তো ওরা আসলে এমন একটা জায়গায় পৌঁছেছে, এই ড্রোন শুধু ড্রোন না, আসলে ওদের সামগ্রিকভাবে প্রযুক্তিগত দিক থেকে যে ওদের পুরো ইকোসিস্টেমটার কারণে ওরা হচ্ছে এই ড্রোন প্রযুক্তিতে একদম হায়েস্ট পর্যায়ে পৌঁছেছে। অপটিমাইজ, মিনিমাল এফোর্টের হায়েস্ট যে প্রোডাকশনটা এটা। এবং আমরা মিন টাইমে হচ্ছে কিছু কোম্পানি ভিজিটেও গিয়েছিলাম, দেখেছিলাম ওদের একটা কোম্পানির পার ডে ড্রোন প্রোডাকশন ক্যাপাসিটি 500, এবং প্রি ডিফাইন্ড ডিজাইন না, আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে ডিজাইন দিলে ওরা পার ডে 500 ড্রোন প্রডিউস করতে পারবে। এবং 2000 ড্রোন ডেলিভারি দিতে ওদের 4 দিন লাগবে, যদি আমরা রিকোয়েস্ট করি 3 দিনে ডেলিভারি দিতে পারবে। কারণ ওদের ইকোসিস্টেমটা এত সুন্দর অপটিমাইজ যে ওদের আসলে পার ডে 500 ড্রোন প্রডিউস করা কোনো ব্যাপারই না, ইনক্লুডিং দ্য সফটওয়্যার। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারতেছেন যে ওরা কোন লেভেলে চলে গেছে। এক্স্যাক্টলি, প্রযুক্তিগত জায়গায় আসলে চীন এখন অপ্রতিদ্বন্দ্বী একটা জায়গা বিরাজ করছে, যেটা আপনারা দেখেও এসেছেন। জনাব নুরুর রহমান, আপনারা এই প্রশিক্ষণের পাশাপাশি চীনের, যেহেতু আপনারা গুয়াংচৌ এবং সাংহাই ছিলেন, বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, আপনার দর্শনীয় বা আপনার ভালো লাগার জায়গা কি মনে হয়েছে, বা কোনটাকে লেগেছে, বা চীনকে দেখা, আপনার দেখা চীন কেমন ছিল? চায়নার সংস্কৃতি এবং চায়নার টেকনোলজি বা বর্তমান যে অ্যাডভান্সমেন্ট, আমার কাছে মনে হয় যে এখানে তো কনফুসিয়াসের দর্শনটা চায়না সংস্কৃতির সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তাদের ভিতরে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ঐতিহ্যের সাথে আধুনিকতার যে সমন্বয় করা, যে ব্রিজটা তৈরি করা, ওটা খুব সাকসেসফুলি তারা করেছে। এবং আমি অনেক কিছু মিস করছি, তার কারণ চায়না শহর, বিশেষ করে সাংহাইতে আমাদের বেশিরভাগ সময়টা তো 3 সপ্তাহ মনে হয় না, 3 সপ্তাহ আমরা সাংহাইতে আমরা কাটিয়েছি। সাংহাই শহরটা কেমন মনে হয়েছে যে এত বেশি পরিকল্পিত, প্রত্যেকটা মনে হয় যেন একটা ডিজাইন, এটা কোনো শহর না, এটা একটা ডিজাইন। আচ্ছা আচ্ছা, এবং প্রত্যেকটা জিনিস এখানে একটা গাছ লাগানো থেকে শুরু করে বিল্ডিং স্ট্রাকচার সব কিছুতে একটা পরিকল্পনার ছাপ পাওয়া যায়। আচ্ছা, প্রত্যেকটা জিনিস যে পরিকল্পিত এটা বোঝা যায়। চায়নার প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টকে অনেক পরিকল্পিত মনে হয়েছে। পরিকল্পিত বলতে আমি যদি এটা একটু এক্সপ্লেন করি, সেটা এরকম যে আজকে দাঁড়িয়ে আগামী দিনটাকে দেখা, এইভাবে পরিকল্পনা, এখানে দাঁড়িয়ে আরও পরের পরিকল্পনাগুলো করে নেওয়া, যাতে এটা একইভাবে তখনকার জন্য রেলেভেন্ট থাকে। তো এটা আমার কাছে খুবই চমকপ্রদ মনে হয়েছে। এবং ওদের যে কালচার, যেটা আমার আরও বেশি ভালো লেগেছে, যেটা আমি নিজেও খুব ফিল করি, যেটা সব জায়গায় এটা হওয়া উচিত, সেটা হচ্ছে যে সন্ধ্যা 7টার পরে পুরো সাংহাই শহর ফাঁকা। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। এবং আপনি যদি কোনো সাংহাই রেস্টুরেন্টে খাবার জন্য, রাতের ডিনারের জন্য যান, তাহলে আপনাকে 7টা 7:30টার মধ্যে শেষ করতে হবে, আদারওয়াইজ আপনি খাবার পাবেন, নট দ্যাট যে খাবার পাওয়া যাবে না, কিন্তু অ্যাভেইলেবিলিটি কমে যাবে, তখন খুব কম সিলেক্টিভ কিছু জায়গায়। চীনা জনগণের জীবনমান বা তাদের জীবন আচরণ, খাদ্যাভ্যাস দেখেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের থেকে ডিফারেন্টের জায়গাগুলো কি কি? যেমন এটা তাদের আর্লি ডিনার তারা করে ফেলে, তারা খুব রাতের বেলা খাবার দাবার ঘুমানোর আগে খায় না। বাঙালিরা বা আমরা যারা খাবার আগে খেয়ে ঘুমাইতে যাই, সচরাচর তারা কিন্তু ওই লাইফস্টাইলের সঙ্গে অভ্যস্ত না, তাদের লাইফস্টাইল একদম একদম তাদের লাইফস্টাইলটা আমার মনে হয়েছে খুব হেলদি লাইফস্টাইল। তার কারণ ওদের যে খাদ্যাভ্যাসগুলো, আমি জানি না ম্যাক্সিমাম সাংহাই শহরবাসী, সাংহাইতে আমার মনে হলো যে তারা বাড়িতে খাবার মনে হয় কম গ্রহণ করে, আমার ধারণা। এবং হোটেল রেস্তোরাঁগুলোতে খুবই
হেলদি ফুড সরবরাহ করা হয় এবং যেটা আমরা খুব এনজয় করেছি এবং আমাদের কাছে মনে হয় আমরা খুব দ্রুত ওই খাবারগুলোর সাথে নিজেদেরকে অ্যাসোসিয়েশন করতে পেরেছি, খাইয়ে নিতে পেরেছি। একদম একদম মানে আমাদের মনে হতো না যে এটা আমাদের জন্য কষ্ট হচ্ছে, হার্মফুল। শুধু বুঝতে পারতাম না যে কোন খাবারটা কেমন, তার কারণ লিঙ্গুইস্টিক একটা ব্যারিয়ার তো আছেই। তো এই যে মেনটেন করাগুলো এবং রাস্তায় যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনের কারণে তাদের সৌন্দর্যটা আরো অন্যরকম মনে হয় আর কি। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চায়না ফোকাস, RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন। চলে যাচ্ছি এই মুহূর্তে একটি ছোট্ট বিরতিতে, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আমরা চলে যাচ্ছি আবারও আলোচনায়। কথা বলছিলাম ড্রোন প্রযুক্তির প্রশিক্ষণ এবং চীন সফরের অভিজ্ঞতা নিয়ে। জুবাইদ, আপনার কাছে আবারও আসতে চাই যে আপনি চীনকে কেমন দেখলেন এবং আপনার যেহেতু প্রথম সফর ছিল সাংহাই বা কোয়াংচৌকে দেখে আপনার কি মনে হয়েছে, তারা কিভাবে ঐতিহ্য এবং আধুনিকতার সম্মেলন ঘটিয়েছে? সাংহাইয়ের যেটা ব্যাপার ছিল, সাংহাইকে আমার মনে হচ্ছে যে মারাত্মকভাবে সিস্টেমেটিক সিটি এবং সাংহাই আসলে আপনার নাগরিক বান্ধব একটা সিটি। আপনার ক্লোজ ডিস্টেন্স মুভমেন্টের জন্য পুরো সাংহাইতে প্রচুর সাইকেল আছে। সাইকেল রেন্ট আউট করা, পেমেন্ট করা খুব ইজি। ওদের সিঙ্গেল একটা অ্যাপ, উইচ্যাটের মাধ্যমে আপনি পুরো লাইফস্টাইল মেনটেন করতে পারতেছেন। প্লাস হচ্ছে ওদের খাবার দাবার খুবই হেলদি ছিল। প্রথমে আমারও একটা ছিল যে ওদের খাবার সবাই যেভাবে বলছে আর কি, চাইনিজ খাবার ভালো লাগবে কি লাগবে না, কিন্তু ওই আপনার যা এক্সপ্লোর করতে যায় দেখলাম যে খাবার খুবই হেলদি ছিল। পুরো 1 মাসে ধরেন আমি কখনো অসুস্থ হই নাই, কখনো গ্যাসের প্রবলেম হয় নাই এবং খুবই হেলদি খাবার দাবার ছিল। এবং চাইনিজ পিপল যারা ছিল বিশেষ করে সাংহাইতে আমার কাছে মনে হচ্ছে খুবই ফ্রেন্ডলি। যদিও ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, তারপরেও ধরেন যে কোনো বিপদে যে কোনো দরকারে আপনি যাকে জিজ্ঞেস করবেন সে চেষ্টা করবে তার হায়েস্টটা দিয়ে আপনাকে হেল্প করার। এটা খুব ভালো লেগেছে। আর একটা ব্যাপার ভালো লেগেছে, সাংহাইতে আপনার অনেকগুলি মিউজিয়াম আছে। তা আপনার সাংহাইয়ের একদম ইনিশিয়াল স্টেটে কীরকম ছিল, সেখান থেকে আজকের সাংহাইয়ের পুরো জার্নিটা ওরা আসলে খুব সুন্দর করে ডিসপ্লে করে এবং ওরা চায় মানুষ দেখুক এবং প্রচুর মানুষ আসলে আপনার মিউজিয়ামগুলি ভিজিটে যায় এবং ওদের পুরান যে ঐতিহ্য সেটাকে একদম ঝেড়ে ফেলে দেয় নাই, কিন্তু দুইটাকে এক পাশাপাশি নিয়ে আসছে যে আমরা আগে এরকম ছিলাম, এখন এতটা উন্নতি করছে, কিন্তু পুরো জার্নিটা ওরা দেখায় সব সময় এবং ওরা ওদেরকে নিয়ে খুবই প্রাউড হওয়াই উচিত। জি জি জি, ধন্যবাদ। জি নুর রহমান, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, চীনের কালচার কেমন দেখলেন? ওরা খুব স্বাস্থ্য সচেতন, এটা আমার মনে হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় কিংবা সকালে তাদের যে দলীয়ভাবে শরীর চর্চা করা এগুলো দেখেছি। এবং আমি যেহেতু থিয়েটারের মানুষ, আমার সাথে আমাদের আরেকজন ছিলেন কর্মকর্তা, উনি একজন আর্টিস্ট। তো একদিন কথায় কথায় ওই যে আমাদের হোস্ট যারা ছিল, ওনার নাম সম্ভবত মিস্টার হু, জিজ্ঞেস করছিল যে তোমাদের ইন্টারেস্ট কার কোন দিকে। তা উনি তো স্বাভাবিকভাবে ওনার আর্ট এর ব্যাপারটা প্রমিনেন্ট করবেন। আমি অবশ্যই থিয়েটারের কথা বলেছিলাম। তো আর্ট মিউজিয়ামে যাওয়ার পরে আমরা একটা থিয়েটারে ঢুকলাম। ওইটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা মানে প্রেজেন্টেশন স্টাইলটায় একটা দুর্দান্ত রকমের ভিন্নতা আছে। মানে এরকম যে প্রথমে যখন মানে উপস্থিত হচ্ছি আমাদেরকে একটা ট্র্যাডিশনাল দেওয়া হলো, কি বলে এটাকে, কস্টিউম, একটা পোশাক পরিয়ে দেওয়া হলো। মানে এরিয়া অডিয়েন্স আপনারা সেই পোশাক পরিধান করে পড়তে হবে, ম্যান্ডেটরি, ওটা সবার জন্য। তো পড়লাম, পরে একটা আলাদা রকমের চাইনিজ ফিলিং যে আমিও এই সম্প্রদায়ের কেউ একজন, এরকম মানে আলাদা কিছু বা তাদেরই একজন মনে হতে শুরু হলো আর কি। ডিশগুলো প্লেটে রাখা হয়েছে, উপর থেকে একটা ইমেজ চলে আসবে যে এরপরে আপনার কাছে কোন ডিশটা আসবে। আচ্ছা আচ্ছা। তো সেটার একটা বিবরণ অডিওতে থাকবে, থাকার পরে সার্ভ করবে, সার্ভ করার পরেই শুরু হবে পারফরমেন্স। আচ্ছা, পারফরমেন্স শুরু হলো, সবাই খাবার গ্রহণ করছে, খাবার হয়ে গেছে, পারফরমেন্স হচ্ছে। পারফরমেন্স কোন একটা জায়গায় যে একটা এপিসোড শেষ হচ্ছে, শেষ হওয়ার পরে আবার এই ফুড আসছে, এরকম এক একটা ফুড আসবে, এক একটা এপিসোড যাবে এবং আস্তে আস্তে থিয়েটারটা একটা কনক্লুশনে চলে আসবে। স্টাইলটা, প্রেজেন্টেশন স্টাইলটা আমার কাছে মনে হয়েছে যে একেবারে সাইকোলজিক্যালি প্রথমে মানুষকে ইনভলভ করে নিচ্ছে, সিচুয়েশনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে এবং আস্তে আস্তে প্রেজেন্টেশনটা মূলত আমরা যেটা দেখেছিলাম, নিঃসন্দেহে আরও অনেক ধরনের প্রেজেন্টেশন থাকতে পারে,
যেটা আমরা হয়তো এক্সপ্লোর করি নাই বা আমরা সেইভাবে সুযোগ পাই নাই, কিন্তু ওটা ওদের ট্র্যাডিশনাল বিভিন্ন মিথ বা তাদের যে বিভিন্ন কল্পকাহিনীগুলো আছে ঐতিহ্যগতভাবে, সেগুলোই তাদের একটা পরিবেশনের মাধ্যমে। জি, ধন্যবাদ আপনাকে। জুবায়েদ, আপনি একজন তরুণ হিসেবে চীন বাংলাদেশ সম্পর্ককে কিভাবে দেখছেন? মানে এই যাত্রাটা আসলে কোথায় শেষ হওয়া বা ইন ফিউচার এটা কোথায় যাওয়া উচিত বলে মনে করেন আপনি? চায়না এবং বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্কে যেটা দেখলাম যে চায়না আমাদের ক্ষেত্রে প্রচুর উদার এবং ওরা চেষ্টা করছে যে আমাদেরকে টেকনোলজিক্যালি যতখানি হেল্প করা যায়। আমাদের কিন্তু শুধু ড্রোন বাদেও বাকি বিভিন্ন ফিল্ডেও চায়না আমাদেরকে ট্রেনিং দিয়েছে। এই সম্পর্কটা সামনে আরও ভালো হবে এবং টেক ফিল্ডের একজন হিসাবে আমার মনে হয় যে যে কোনো টেক রিলেটেড হেল্পের জন্য আসলে চায়নাকে লাগবে আমাদের, এবং চায়নাও চায় যাতে আমাদেরকে যাতে সাহায্য করে। তো সামনে আমার মনে হয় যে সম্পর্ক আরও ভালো হবে এবং আমাদের উচিত এই ভালো সম্পর্কটা মেনটেন করার চেষ্টা করা। ধন্যবাদ আপনাকে। নুরুর রহমান, চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর পালিত হচ্ছে 2025 সাল। এই যাত্রাটাকে আপনি কিভাবে দেখেন এবং এটার ভবিষ্যৎ আপনি কি চিন্তা করেন? বন্ধু প্রতিম দেশ, 50 বছর কনজিকিউটিভ ইয়ার্স সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু খুব ছোট করে দেখার মতো কোনো বিষয় না। যেমন আপনি চিন্তা করেন যে ইউরোপিয়ান কোনো দেশ কিংবা আমেরিকা কিংবা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা এরকম বড় বড় যে মনিটারি অর্গানাইজেশনগুলো আছে, তারা যখন কোনো বাংলাদেশকে সাপোর্ট করে তখন অনেকগুলো কিন্তু যদি বাড় দিয়ে ঘিরে রাখে, যদি এটা করো তাহলে এটা করবো, যদি ওটা করো তাহলে আমরা এটা করব। কিন্তু চায়নার যে এগুলোতে এই ধরনের শর্ত আরোপ করার টেন্ডেন্সি কম। এটাই তো বন্ধুত্ব। চূড়ান্তভাবে আমি মনে করি চায়না যে অ্যাটিটিউড দেখায়, যে বন্ধুত্বের যে উদাহরণগুলো তারা উপস্থাপন করছে, সেক্ষেত্রে বাংলাদেশ যদি এই সম্মানজনক বন্ধুত্বটা তাদের সাথে মেনটেন করতে পারে, তাহলে বাংলাদেশ অবশ্যই নিঃসন্দেহে অনেক এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অসংখ্য ধন্যবাদ। একদমই শেষে যদি আপনি কিছু যোগ করতে চান, ওভারঅল এই সফর এবং আপনার পরিকল্পনা, যদি সর্বশেষ কিছু যোগ করেন। চায়নার যে ব্যাপারটা, এটাকে আমাকে আরও বুঝিয়েছে যে কীভাবে আরও সিস্টেমেটিক হতে হবে, কীভাবে সিস্টেমেটিক ওয়েতে লাইফ লিড করতে হবে বা প্ল্যানিং করতে হবে, এবং সামনের প্ল্যানিং আজকের বসে আমি যদি 5 বছরের প্ল্যানিং করে না রাখি তাহলে আসলে কী কী সমস্যার মুখোমুখি হতে পারি বা প্ল্যানিংটা কীভাবে আমাকে আরও সুবিধা দিতে পারে। এবং চায়নার ক্ষেত্রে মনে হয়েছে যে যদি আমি বলি যে ফ্রেন্ডশিপ রাখতে চাই, তাহলে অ্যাকচুয়ালি মিন করে বলা উচিত, এবং তারা সেটাই করে। ওভারঅল আমার মনে হয়েছে যে তারা খুবই ফ্রেন্ডলি এবং তারা ফ্রেন্ডশিপ বললে আসলেই ফ্রেন্ডশিপটাই মিন করে বলে। অনেক কিছু শেখার আছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ জুবায়েদ এবং ধন্যবাদ নুরুর রহমান। অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন আমাদেরকে। সুপ্রিয় দর্শক, যেমনটি আমরা শুনছিলাম, চীনের সহযোগিতায় প্রযুক্তি বিষয়ক অর্জিত জ্ঞান ভবিষ্যতে আমাদের দেশের প্রযুক্তি এবং শিল্পকলাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। এই আশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা। জয় চীন।